আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব দেশি মুরগি পালন নিয়ে। তো আমাদের সাথে অতিথি আছেন ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। উনি দীর্ঘদিন ধরে আহ, আমাদের বাংলাদেশের বিভিন্ন বিডার ফার্ম, তারপরে প্যারেন্ট স্টক জব করেছেন, এবং মুরগি নিয়ে ওনার বিশদ পড়াশোনা এবং গবেষণা আছে, এবং ওনার কিছু বই আছে মুরগি নিয়ে। তো যাই হোক, সেগুলো হচ্ছে উচ্চতর লেভেলে ওনার গবেষণা আছে। তো আমরা আজকে যেটা কথা বলবো আমাদের খামারিদের জন্য, বা যারা অল্প পরিসরে দেশি মুরগি লালন পালন করেন। তো উনি আমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিবেন। আমরা দর্শকদের প্রশ্নের আলোকেই প্রশ্ন করব ওনাকে আজকে, যে দেশি মুরগি আসলে আমাদেরকে কিভাবে লালন পালন করলে দেশি মুরগিটা লাভজনক করা সম্ভব, এবং দেশি মুরগি আহ, কি কি উপায়ে পালন করা যাবে না। পাশাপাশি দেশি মুরগিকে কোন কোন ওষুধ খাওয়ানো যায়, বা আমরা কেন দেশি মুরগিকে আসলে কতটুকু ওষুধ প্রয়োজন, আদৌ ওষুধের প্রয়োজন আছে কিনা। বিভিন্ন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, ইউটিউব, বিভিন্ন মাধ্যমে আমরা ইদানিং বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে বিভিন্ন ওষুধের প্রচার প্রসারণা দেখি, যা আদৌ আমাদের প্রাণী স্বাস্থ্য কে ভালো রাখছে কিনা, পাশাপাশি প্রাণীজ আমিষের যোগান যে আমাদের পোলট্রি, সেটা থেকে আমরা নিরাপদ মাংস পাচ্ছি কিনা সে বিষয়ে কথা বলবেন। আহ, তো আহ, আহ, মুস্তাফিজুর ভাইকে আমার প্রশ্ন, যে আমরা যে দেশি মুরগি লালন পালন করব, একজন খামারি বা প্রত্যন্ত এলাকায় যখন একজন দেশি মুরগি লালন পালন করবেন, বিশেষ করে শীতে মুরগির মোর্টালিটি দেখা যায় বেশি। তো সেক্ষেত্রে মানে আপনার একটা পরামর্শ দেন যে কিভাবে দেশি মুরগিটাকে আসলে লালন পালন করা যায়। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান। আসলে দেশি মুরগি নিয়ে আমাদের দীর্ঘদিনের কিছু গবেষণা আছে। যদি আপনার ছোটবেলার কথা মনে থাকে তাহলে নিশ্চয় আপনার মনে আছে যে প্রত্যেকটা বাড়িতে কমপক্ষে 15 থেকে 20টা করে মুরগি ছিল, যে মুরগির ডিম দিয়ে আমাদের পরিবারগুলা তখন পূরণ করা যেত। কিন্তু বর্তমানে এই জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি। কিছু কিছু জায়গায় বাণিজ্যিকরণ হচ্ছে। কেন হারিয়ে ফেলেছি? কারণ আমরা শুধু শখের বশে রাখছিলাম যে মুরগিগুলো ছিল, ডিম দিতেছে, অসুখ হলে মারা গেল। এখন মারা কি কেন যাইতো? মূলত দেশি মুরগির ম্যানেজমেন্ট কিন্তু খুবই সহজ, আবার অনেক কঠিন। যদি আপনি ঠিক মতো টিকা প্রদান করেন, তাহলে আপনার এই ভাইরাস জনিত রোগগুলা যদি না হয়, তাহলে কিন্তু আল্লাহর রহমতে থাকবে না। এই যে আপনি জানেন যে শীতের সময় আমাদের গ্রামগঞ্জে অনেক মুরগি মারা যায়। অনেক বাড়িতে মুরগি মানে পুরা নাই হয়ে যায়। এটার জন্য আসলে দেশি মুরগিটা কিন্তু যুগ, যুগ ধরেই আমাদের মা-বোনেরাই কিন্তু লালন-পালন করে থাকে। তাই না? মা-বোনেরাই লালন-পালন করে থাকে। এখন তাদের জ্ঞানটাকে আমাদের একটু বাড়িয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই আয়োজন। না, আমরা দেশি মুরগি বর্তমানে কিভাবে পাই? দেশি মুরগি আমরা যেটা পাই তা হচ্ছে আ হয়তো গ্রামে কারো আছে, সেখান থেকে আমরা ডিম নিয়ে বাচ্চা ফুটায়ে, মুরগি দিয়ে বাচ্চা ফুটায়ে, সেটা একটা আছে। আর কমার্শিয়ালি বেশ কিছু খামার এখন গড়ে উঠেছে যারা দেশি মুরগি নিয়ে কাজ করে। আপনি জানেন, আমি রিসেন্ট যে কোম্পানিতে ছিলাম, সেখানে আমরা দেশি মুরগি এবং পাহাড়ি মুরগি ২ টা মুরগি নিয়ে আমরা কাজ করছি। দেশি মুরগির ক্ষেত্রে লাভজনক না অনেকে এই কথাটা বলে। তার মধ্যে একটা যেটা কারণ, তা হচ্ছে এখানে খাবার কস্টিংটা বেশি। কারণ এখানে আ গ্রোথ এর যে এফসিআর, সেটা কিন্তু অনেক কম। এফসিআর কম হওয়ার কারণে আমরা অল্প দিনে বিক্রি করতে পারি না। যার এফসিআর কারণে বিষয়টা আমাদের এখানে একটু আমি ক্লিয়ার করি। মুস্তাফিজুর ভাই যেটা বলছেন, ডাক্তার মুস্তাফিজুর, এফসিআর হচ্ছে কতটুকু ফিট খাইয়ে আপনি কতটুকু ওজন পান, হ্যাঁ, এই বিষয়টা আসলে। তো দেশি মুরগি আমাদের যেহেতু মাংসে অত বৃদ্ধি পায় না অন্যান্য মুরগির মতো, তো উনি আসলে ওই বিষয়টা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন আর কি। তাই তো নাকি? জি, জি। এখন নরমালি যারা লেয়ার খামারি বা ধরেন যারা আছে বা আমরা যারা উদ্যোক্তা হতে চাই, তাদের ১ম টার্গেটই থাকে কি? যে আমি কতটুকু খাওয়াইতেছি, আমার কেমন প্রফিট আসবে?
এই প্রফিট লাভ লস হিসাব করেই কিন্তু আমরা বিজনেসে নামে। এখন যদি সোনালী মুরগির কথা বলি বা ব্রয়লার মুরগির কথা বলি, তাহলে সোনালী মুরগিটাতে কি হয়? আমার ২ মাসে মোটামুটি আমরা আ ১ কেজির মতো ওয়েট চলে আসে। এখন দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু ২ মাসে ১ কেজি আসে না। কতটুকু আসে? হাইয়েস্ট হয়তো আ ৪০০ থেকে ৪৫০ ৫০০ গ্রাম হয় আমরা যা দেখছি। আপনার দেশি মুরগির রোগবালাই তুলনামূলক কম। তবে রানীক্ষেত, তারপরে হচ্ছে ফাউল কলেরা কিছু দেখা যায়। পক্সটা হ্যাঁ? বেশি দেখা যায় শীতে। পক্সটা বেশি দেখা যায়। পক্সটা বেশি দেখা যায়। আর পক্সের ভ্যাকসিনটা আসলে আমরা যে সময় দেয়ার কথা অনেকে হয়তো লেট করে ফেলি। লেট হওয়ার কারণে ভ্যাকসিন দেয়ার সময় হওয়ার আগেই কিন্তু পক্স হয়ে যায়। এই কারণে পক্সের ভ্যাকসিনটা যদি টাইমলি করা যায়, ১ম এ আমরা যেহেতু অল্প করে যদি পালি ৫০ টা ১০০ টা সেক্ষেত্রে আমরা সরকারি যে ভ্যাকসিন পক্সের গুলো হ্যাঁ, আছে পক্সের ভ্যাকসিনে এখানে কিন্তু একটা সুবিধা আছে যে মা পাখিটাকে যদি মা মুরগিটাকে যদি টিকাটা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাতেও এটা ট্রান্সমিট হয় আরকি। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমরা ওই যে মানে রেগুলার প্র্যাকটিস করলে একসময় দেখবেন আপনার খামারে আসলে পক্স দেখাই যাবে না। দেখাই যাবে না। জি। আমাদের খামারে আমরা পক্স পাই নাই। কারণ আমরা প্যারেন্টস কে ওভাবে ইমিউনিটি বিল্ড আপ করছিলাম। এ কারণে পরে বাচ্চাতে দেয়া লাগেনি। আমরা যা করতাম যেহেতু আপনারা বড় পরিসরে জি, ফার্মিং করতেছেন, তো আপনাদের বড় পরিসরে ফার্মিং থেকে আমাদের যে ক্ষুদ্র খামারিরা আছেন, যারা মানে বাসাবাড়িতে মুরগি পালন করে নিজের পরিবারের চাহিদা মেটাতে চান, পাশাপাশি কিছু আর্থিক অনুদান বা আর্থিক উপার্জন করতে চান, তাদের ক্ষেত্রে আমরা আসলে একটা ডিম তারা তুললো, ডিমটা থেকে বাচ্চাটা হইলো, বাচ্চাটা সে কিভাবে লালন পালন করবে, এবং এখানে আসলে এই যে আপনি ৩ টা রোগের কথা বলছেন, এই ভ্যাকসিন গুলা তাদের আসলে কখন কখন দেওয়া উচিত, এবং মুরগিগুলাকে প্রথম যে বাচ্চাগুলা তারা মায়ের কাছে কতদিন রাখবে, মা থেকে কতদিন সরিয়ে রাখবে, এবং কিভাবে এটাকে মানে কেন দেশি মুরগি আবদ্ধ অবস্থায় পালা যায় না। অনেকেই বলেন আমাদেরকে যে দেশি মুরগি যদি খামার করতে চান তাহলে এটা লস, কারণ দেশি মুরগি যদি আবদ্ধ করে পালা যায় তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কমে যায়। আপনি যেটা শুরুতে বললেন যে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো, কিন্তু তাদের বদ্ধ অবস্থায় পাললে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, তখন রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পায়। আবার পাশাপাশি দেশি মুরগিকে যদি আবদ্ধ অবস্থায় পালি তার খাদ্য খরচটাও বেশি হচ্ছে, যেহেতু সে বাইরে চড়ে খাচ্ছে না এবং সে হাঁটাহাঁটি করছে না, মাংসের স্বাদটাও সেরকম থাকছে না। তো বাচ্চা তুলা থেকে শুরু করে একজন খামারির আসলে কি করা উচিত, ধীরে ধীরে সে কিভাবে দেশি মুরগিটাকে সে ইয়া করবে, আর এটাকে আসলে কমার্শিয়ালি কেউ নিতে পারে কিনা, যে আবদ্ধ অবস্থায় সে পালন করে অন্যান্য মুরগির মতো লাভ হবে কিনা আমাদের হ্যাঁ, দেশের বাজার আছে। আবদ্ধভাবে যদি আপনি পালার চিন্তা করেন সেক্ষেত্রে আপনার যে একটা জায়গা থাকবে সেই জায়গার পাশাপাশি আপনার সাইডে বাইরে রোদ্রে আসতে পারবে এরকম একটা জায়গা আপনাকে উঠান বলা যেতে পারে। এই উঠানের মতো আপনার রুম থাকবে এবং রুমের পাশে বেড়া দিয়ে উঠানের মধ্যে আপনি রাখতে পারেন। মানে সেমি ইন্টেনসিভ, সে ঘরের সেমি মধ্যে থাকবে, ইনটেনসিভ বাইরে আরকি। বের হয়ে চড়ার তার জায়গা বাইরে অবশ্যই বের করতে হয়ে হবে। থাকবে। মানে আপনি ওই জানেন পোল্ট্রি মুরগির আপ মতো আবদ্ধ করে রাখা যাবে না, না, মানে ওভাবে না। একবারে। আপ আচ্ছা জি। আচ্ছা। আপনি জানেন যে আমরা দেশি মুরগির এত টেস্ট পাই। এখানে জেনেটিক একটা কজ আছে, আরেকটা কজ হচ্ছে তাদের খাদ্যাভ্যাস। আমরা ব্রয়লার মুরগিকে সবসময় তাদের রেডি ফিড খাওয়াই। মানে তার যা চাহিদা দিয়ে রাখি সারাদিন তারা খায়। তারা কিন্তু প্রাকৃতিক পোকামাকড় বা ঘাস, লতাপাতা আপনি জানেন যে মুরগিতে কিন্তু ঘাস খায়। অনেক গাছের পাতাও খায়। ইভেন কি পোকা, কেঁচো অনেক ধরনের আ ফড়িং অনেক কিছুই খায়। যখন চড়ে খায় এটাকে স্ক্যাভেঞ্জিং বলে। চড়ে খাওয়া আপনার যেকোনো জিনিসের কিন্তু স্বাদ বেশি হয়। এখন কেউ যদি ২০ টা মুরগি শুরু করতে চায়, ২ ভাবে করতে পারে। কমার্শিয়ালি ফার্ম থেকে সে ছোট মুরগি নিয়ে আসলো, সেগুলোকে ব্রুডিং করলো। এখন আ ব্রুডিং বিষয়টা হচ্ছে তাপ দেয়া আরকি। শীতকালে যদি হয় সেক্ষেত্রে বাচ্চার কিছু তাপ দেওয়ার প্রয়োজন হয়। এখন কমার্শিয়ালি ফার্মে বা বড় ফার্মে যা করে অনেক সময় ইলেকট্রিক লাইট দিয়ে করা হয়। আরো বেশি ইনসেনটিভ যেগুলা বেশি সময়ে ইলে ঠান্ডার সময়ে আপনার গ্যাস ব্রুডার ইউজ করা হয়।
একটা গ্যাস ব্রুডারে প্রায় 5টা মুরগি মতো ব্রুডিং করা যায়। এখন আপনি যেহেতু শুরু করবেন অল্প মুরগি দিয়ে, অল্প মুরগি বলতে আমি বুঝাইলাম 20টা বা 200-400 হইতে 30টা। পারে বা জি, 20-25টা হইতে পারে। হ্যাঁ। যদি অল্প হয় সেক্ষেত্রে আমরা করতে পারি কি খুব সুন্দরভাবে একটা জায়গা তৈরি করলাম। যদি আ খুবই কম হয় 15-20 টা বা 30 টা সেক্ষেত্রে একটা বড় কার্টন নিয়ে সেই কার্টনের উপরে লাইট ঝুলায় দিয়ে কার্টনে কিছু তুষ দিয়ে রাখলে মোটামুটি কিন্তু এটা কাভার হয়। কিন্তু যদি বেশি ২-৩০০ করা হয় সেক্ষেত্রে আমার হুবাল লাগে। হুবাল বলতে উপরের যে আপনি জানেন যে উপরের যে জায়গা মানে উপরে যে বাল্ব ঢাকনা ঝুলানোর টিনের। মতো রাউন্ড যে ঢাকনা, হ্যাঁ? ওখানে ৪ টা বাল্ব থাকে। এখন মুরগি অনুযায়ী আমরা ১০০ দেই, অনেক সময় ২০০ ওয়াটের বাল্ব দিয়ে ওই তাপের ব্যবস্থা করি। এটা করার এটা করলাম তার ইনিশিয়াল চাহিদা। এটা করার সাথে আমরা ২ থেকে ৩ দিনে BCRDB টিকাটা দিলাম। সরকারিভাবে যদি আপনি টিকা নেন খুবই অল্প দাম। এই টিকা নিয়ে এসে আপনি ৬ এমএল পানিতে গুলে তার ২ চোখে ১ ফোঁটা করে দিলেন। এটা দেওয়ার পরে আমরা আরো ৫-৭ দিন পরে আবার এটাকে বুস্টিং করলাম। বুস্টার করার পরে ১ মাস পরে গিয়ে আমরা তখন বড় বাচ্চার যে আরডিবি টিকা, সে আরডিবি টিকাটা দিয়ে দেই। এই আরডিবি দেওয়ার আগেই কিন্তু আপনার পক্সের টিকা দেয়া লাগবে। পক্সের টিকাটা আমরা কতদিনে ফার্মে দেন? এমনিতে আমরা যেটা জানি সেটা হচ্ছে আপনার বিসিআরডিবিটা আমরা 3 থেকে 5 দিনে একবার, 21 দিনে একবার দিলাম। তারপরে মনে করেন যে 60 দিনে হচ্ছে আরডিবিটা দেই। আর পক্সের টিকাটা 45 দিনে। আপনারা কি ধরনের প্র্যাকটিসটা করেন? আসলে ৪৫ দিনে আমরা দেখছি যে ৪৫ দিন যদি আমরা ওয়েট করি তাহলে কিন্তু ওই পক্স হয়ে যায়। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে ১৫ থেকে ২০ দিনের মধ্যে এটা দিয়ে দেওয়া। যদিও ছোট বয়সে দিলে কোনো সমস্যা নাই। কিন্তু অনেক সময় না দিলে আপনার যদি রোগের প্রাদুর্ভাব বেশি থাকে ওই ৪৫ দিন পর্যন্ত ওয়েট করা যায় না। বিশেষ করে টার্কিতে আমরা দেখছি যে একটু লেট করে পক্সের টিকা দিলেই আগেই পক্স হয়ে বসে থাকে। মানে ভ্যাকসিন যেভাবে নিয়ম করা আছে সবসময় সেই নিয়ম আসলে হবে না। যে উম এলাকায় রোগের প্রকোপ যেমন সেই অনুযায়ী ভ্যাকসিন শিডিউল করতে হবে। তাহলে জি, জি। মোটামুটি যেহেতু রানীক্ষেতের প্রকোপটা বেশি, আমি যদি একটু রিভাইজ করি আমাদের দর্শকদের জন্য, যে 3 থেকে 5 দিনে রানীক্ষেতেরটা, তারপরে 1 সপ্তাহ পর অর্থাৎ 12 দিনে হচ্ছে আবার বুস্টার হচ্ছে বিসিআরডিবি, তারপরে জি, 15 থেকে 20 দিনের মধ্যে হয়তো 15 থেকে 20 দিন তো নাকি পক্স, জি, জি, জি। যেটা আপনি বলছেন। আচ্ছা, তারপরে আমরা 1 মাস বয়সে মানে কিল ভ্যাকসিন দিয়ে দেবো আরডিবি। হ্যাঁ, ১ মাস বয়সে দিলে মোটামুটি আর তখন আর ভ্যাকসিন লাগবে না। তবে আপনাকে একটা জিনিস জানায় রাখি, আগে তো শুধু আমরা সরকারি ভ্যাকসিনের উপর নির্ভর করতাম। অনেক সময় সরকারি ভ্যাকসিনের সরবরাহ ঠিকমতো থাকে না। আর অনেক সময় অনেকে দূরে হলে সংগ্রহ করা কঠিন হয়। সেক্ষেত্রে আমাদের বেশ কিছু কোম্পানিতে আ ওষুধ কোম্পানি তারা নিজেরা ভ্যাকসিন উৎপাদন করে। বিশেষ করে আপনি জানেন যে এফএনএর তারা নিজস্ব কিছু ভ্যাকসিন উৎপাদন করে এবং খুব অল্প মূল্যে পাওয়া যায়। যদিও এগুলার ডোজ ৫০-১০০ টা না, এখানে মিনিমাম ৩০০ ডোজের আছে। এটা নিলে কিন্তু এখানে আমরা বিসিআরডিবি প্লাস হচ্ছে আইবি, এনডিআইবি আমরা পেয়ে যাচ্ছি। মানে ব্রঙ্কাইটিস টাও। এই ব্রঙ্কাইটিস অনেক সময় আপনার হয় না। ব্রঙ্কাইটিসটা একটু দর্শকদের জন্য বলবেন। আমাদের যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, মুরগি মানে শ্বাসকষ্ট হয়, হাঁপায়। আর আমাদের খামারিরা বিভিন্ন রকমের ওষুধ খাইয়ে মুরগি কিন্তু মানে মারা যাওয়ার দিকে আর কি। সেক্ষেত্রে আপনার ব্রঙ্কাইটিস এই ঠান্ডাজনিত যে সমস্যাটা এটাই মূলত ব্রঙ্কাইটিস যদি বড় মানে মোটা দাগে বলতে চাই। ব্রঙ্কাইটিস হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা থেকে সমস্যাটাই মূলত ব্রঙ্কাইটিস। আর আপনি যদি এই ভ্যাকসিনটা দেয়া থাকে তাহলে যদিও সাধারণত শীতকালে ছাড়া এটা খুব বেশি হয় না। কিন্তু আপনার নিরাপত্তার স্বার্থে ২ টা রোগের ভ্যাকসিন একসাথে পেলেন। বিসিআরডিবি মানে বেবি চিক আহ নিউক্যাস রানীক্ষেত আরকি। বাচ্চার রানীক্ষেত। আর যখন আপনি এনডিআইবি দিচ্ছেন তখন এটার সাথে আইবিটাও হয়ে যাচ্ছে। কস্টিং খুবই কম। আর পরে বড় হয়ে মানে পক্স দিলেন। পক্স দেওয়ার পরে ১ সপ্তাহ পরে আবার বুস্টারিং করলেন হচ্ছে এনডিআইবি।
1 মাস বা 1.5 মাস গ্যাপে আপনার আরডিবি বা এনডি। আরডিবি আসলে গভর্নমেন্ট এভাবে আরডিবি বলে, কিন্তু নরমালি এটা এনডি বলা হয়। এনডি দেওয়ার পরে আর তেমন কোনো ঝামেলা থাকে না। এই ২ টাই মূলত চ্যালেঞ্জ। আর বার্ড ফ্লুর যে বিষয়টা, বার্ড ফ্লু কলেরা ভ্যাকসিন, কলেরা 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 কি লাগবে? খুব বেশি প্রয়োজন হয় না আরকি। তবে করে রাখলে ভালো। আচ্ছা, আচ্ছা। বিশেষ মানে আপনি মানে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে কথা বলছিলেন যে এই মুরগির বাচ্চায় ব্রুডিং করলাম, ব্রুডিং এর সময় আসলে শীতের সময় কতদিন ব্রুডিং করাতে হবে বা গরমে কতদিন ব্রুডিং করাতে হবে, ব্রুডিং এ আসলে এদের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন আছে কিনা? জি, অবশ্যই। ব্রুডিং টাইমটা হচ্ছে মুরগির জন্য একটা টার্নিং পয়েন্ট। এই সময় যদি সে প্রপার নিউট্রিশন এবং ম্যানেজমেন্ট পায়, এবং তাহলে কিন্তু তার যে পারফরম্যান্সটা আমরা পাবো, কারণ আপনি জানেন যে সকালের সূর্য বোঝা যায় যে দিনটা কেমন যাবে। সুতরাং ওই মানে মুরগির ছোট অবস্থার যত্নটাই আমাদেরকে ভালো পারফরম্যান্স দিতে সহযোগিতা করবে। এক্ষেত্রে ব্রুডিং এর জন্য যে জিনিসটা দেখা খুব জরুরি, তা হচ্ছে টেম্পারেচারটা ঠিক হচ্ছে কিনা। টেম্পারেচারের জন্য আমরা আ ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমরা সাধারণত দিয়ে থাকি। কিন্তু কতটুকু এক্সাক্টলি লাগবে সেটা তার আচরণেই বোঝা যায়। মুরগি যদি কমফোর্ট ফিল করে, তাহলে সে নরমাল চলাফেরার মধ্যে থাকবে। আর যদি মানে মুরগি কমফোর্ট ফিল না, থার্মোমিটারের ভূমিকা পালন করবে আর কি। মুরগি তার মতো ভূমিকা পালন করবে আরকি। মুরগি যদি সব জায়গায় ছড়ায় ছিটায় থাকে, তার খাওয়া-দাওয়া করে, মুভমেন্ট ঠিক থাকে, তাহলে টেম্পারেচার ঠিক আছে। যদি দেখি যে এখানে বাল্বের নিচে এসে সবাই একসাথে আ জমাট হয়ে আছে, তাহলে বুঝা যাইতেছে যে এখানে টেম্পারেচার কমছে। আর যদি লাইটের নিচ থেকে একবারে আ কিনারার দিকে চলে যায়, তাহলে এখানে বোঝা যায় টেম্পারেচার বেশি হয়ে গেছে, কমানো লাগবে। এটা আসলে কখন কি লাগবে? মুরগি আপনাকে ইঙ্গিত দিবে যে আমার এখন তাপ বেশি লাগবে, আমার এখন তাপ কম হইছে, তাপ কমানো দরকার। এই জিনিসটা আসলে এটা জানার জন্য খুব রকেট সায়েন্স জানার দরকার নাই। জাস্ট তার মুভমেন্টটা ঠিক থাকলেই হয়। ওই সময় নরমালি অ্যান্টিবায়োটিক লাগে না। তারপরেও যদি দেখা যায় যে ডিমের কুসুমটা, ইয়ক স্যাক যদি ঠিকমতো না শুকায় থাকে, সেক্ষেত্রে হয়তো হালকা কিছু অ্যান্টিবায়োটিক দেয়া যায়। তবে আমি সাজেস্ট করব প্রোবায়োটিক দিয়ে যদি আমরা ব্রুডিং করতে পারি, তাহলে কিন্তু তার যে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়লো, সাথে ক্ষতিকর ব্যাকটেরিয়া কমে গেল। আচ্ছা, এটা তার মানে লং আমরা টার্ম। অ্যান্টিবায়োটিকে না গিয়ে প্রোবায়োটিকে যাব, তাহলে আমাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো হবে এবং পরিবেশও ভালো থাকবে এবং অ্যান্টিবায়োটিক জি, জি, জি। রেজিস্ট্যান্সির যে ঝুঁকিটা সেটাও থাকবে না। সেটাও থাকবে না। হ্যাঁ। আমরা আচ্ছা, প্রোবায়োটিক দেশি দিয়ে মুরগি। করে দেখছি। আমরা আচ্ছা, দেখছি দেশি। যে অ্যান্টিবায়োটিক যদি ইউজ করি, তাহলে হয়তো মর্টালিটি একটু কম হয়। কিন্তু প্রোবায়োটিক দিয়ে করলে ২-৩ টা বেশি হয়। এটা আহামরি কোনো বিগ ডিল না। এখানে আমার তার একটা লাইফের একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারবে সে। বডি ওয়েট গেইনটাও প্রোবায়োটিকে বেশি হয়, পাশাপাশি ডিম প্রোডাকশনও বেশি হয় মানে অ্যান্টিবায়োটিক ব্যবহারের থেকে যে স্টেজটা পড়ে আর কি। তো আপনার এই মানে কতদিন পর্যন্ত এই ব্রুডিংটা করবে আর কি মুরগি বাচ্চাদের? মুরগির বাচ্চা হ্যালো। জি, নরমালি ১ সপ্তাহ করলেই হয়। আচ্ছা। আর এই মানে আমরা আসলে দেশি মুরগির ক্ষেত্রে মানে কিভাবে চিন্তা করবো? এটা কি আমরা ব্রয়লার স্টার্টার খাওয়াবো না সোনালী স্টার্টার খাওয়াবো? যদি আমরা ডিমের জন্য করি বা মাংসের জন্য করি, এরকম কিছু সাজেশন আছে কিনা? ওভাবে করতে চাই, যদি ফিড খাওয়াতে চাই, সেক্ষেত্রে আমাদের জন্য সোনালী স্টার্টারটাই বেস্ট। আচ্ছা, দেশি মুরগিকে সোনালী স্টার্টার দিয়েই শুরু করা যাবে এবং এটাই হবে। তো মানে দেশি মুরগি দিয়ে যদি ডিম তোলা হয় বাচ্চা, তো এখান থেকে মানে তখন কি ব্রুডিং এর প্রয়োজন আছে না মায়ের কাছেই রেখে দিবে ভালো পারফরমেন্সের জন্য? তখন মায়ের কাছে রাখলেই হবে। তার মাই হ্যাঁ, এনাফ।
হ্যাঁ, শীতের দিন এখানে হলে আরেকটা খুব ঠান্ডা বিষয় বেশি দেখা যায়, লাগে। জি, বাচ্চা যদি বেশি তুলে মায়ের আসলে পেটে জায়গা হয় না। তো সেক্ষেত্রে এখানে একটা ট্রিক্স আছে যে আপনি যদি বাচ্চাটা যত তাড়াতাড়ি মায়ের কাছ থেকে ছাড়িয়ে নেবেন তত তাড়াতাড়ি মা কিন্তু আবার ডিমে যাবে, সে তত তাড়াতাড়ি ডিম দিবে। আর ব্রুডিং যেহেতু মানে আপনি করতে পারবেন, তাহলে লাইট দিয়ে যদি আপনি ব্রুডিংটা করাতে পারেন, বাচ্চাটাকে আলাদা করতে পারেন, তাহলে বাচ্চার গ্রোথটাও ভালো থাকলো, নিউট্রিশনটাও ভালো হইলো, পাশাপাশি বাচ্চাটা আপনার তাড়াতাড়ি বড় হইলো এবং মাটাও কিন্তু ওই দিক দিয়ে আবার তাড়াতাড়ি ডিমে আসবে, ব্রুডিনেসটা তাড়াতাড়ি চলে যাবে। জি, জি, ভালো, ঠিকই বলছেন। আর এই স্টার্টার 25 দিন বা 30 দিন খাওয়াইলেন, খাওয়ানোর পরে তখন নর্মাল সোনালী ক্লাসিক যে ফিডটা আছে সেটা দিলেন, পাশাপাশি কিছু ঘাস কেটে দিলেন, তারপরে নর্মালি তাকে ছেড়ে রাখলেন। আমরা সাধারণত যদি নর্মালি বাড়িতে হয়, আমরা যে আহ, ভাতটা খাই সেই ভাতেরও কিন্তু উচ্ছিষ্টাংশ মুরগিতে খেতে পারে। আমাদের মা বোনেরা যখন সবজি কাটে, সবজির যে উচ্ছিষ্ট অংশগুলো সেগুলো কিন্তু মুরগি খুব সুন্দরভাবে খেতে পারে। ইভেন আপনি শুনে খুশি হবেন, আমরা মাছ যে পরিষ্কার করি, এই মাছের আঁশ থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু দেশি মুরগিতে খায়। আচ্ছা, আচ্ছা। মানে যখন সে বাইরের খাবার শুরু করলো তখন আসলে আমাদের তেমন কিছু প্রয়োজন হচ্ছে না। আমরা আমাদের দর্শকদের জন্য আলোচনাটা আর দীর্ঘায়িত করব না, আমরা সামারি করছি। আমাদের সাথে ডাক্তার মুস্তাফিজুর রহমান হয়তো কিছু যোগ করবেন যে আমরা দেশি মুরগির যদি ভ্যাকসিনেশন শিডিউলটা ঠিক মতো মেনটেন করি, তাহলে এই ঠান্ডাজনিত সমস্যা যেটা আপনারা খক খক বলেন বা যে কোনো সমস্যা বলেন, মাথা ঘোরা বলেন, ভ্যাকসিনেশন বা টিকার শিডিউলটা মেনটেন করলে এটা সমস্যা হবে না। পাশাপাশি যদি আপনি বাচ্চাটার ব্রুডিং করেন, বাচ্চাটা আপনার স্ট্রং হবে, তার নাভি পাকার সমস্যা থাকবে না এবং সে দ্রুত বড় হবে, তাড়াতাড়ি ডিমে আসবে এবং মাংসের জন্য আপনি এটাকে বিক্রি করতে পারবেন এবং এটা ধীরে ধীরে বড় হবে। আর শুরুর দিকে আপনি ভালো পুষ্টি সরবরাহের জন্য সোনালীর যে খাবারটা আছে, যেটা ব্রয়লারের থেকেও কম দাম, সেই খাবারটা ব্যবহার করতে পারেন, সোনালী স্ট্যাটার, তারপরে সোনালী ক্লাসিক, এবং এরপরে আপনি নিজস্ব খাবার বানিয়ে খাওয়াতে পারেন, যেটা ইতিমধ্যে আমাদের চ্যানেলে দেওয়া আছে। আর এরপরও যদি বিশেষ কোনো পরামর্শ থাকে, আমরা 25 শেষ করব, 22 মিনিট আমাদের অলরেডি হয়ে গেছে। যদি আপনার কিছু থাকে আপনি ধন্যবাদ দিয়ে দর্শকদেরকে শেষ করতে পারেন, ডাক্তার মুস্তাফিজুর রহমান। জি, আমি একটা কথাই বলতে চাই যে আমরা দেশি মুরগির পাশাপাশি যদি আমরা পাহাড়ি মুরগি নিয়ে একটা এপিসোড করব। আপনি পাহাড়ি মুরগি কখনো খেয়েছেন কিনা জানি না। আমি রিসেন্ট 2 বছর আগে যখন সিলেটে যাই, জাফলং এ, তো ওইখানে জাফলং এর নদীর ধারে কিছু হোটেল ছিল, ওইখানে আমি প্রথম পাহাড়ি মুরগি খাই, অনেক টেস্ট পেয়েছি। তারপরে আমার প্রজেক্টে আমি সেই পাহাড়ি মুরগি খেয়েছি, কিন্তু স্বাদ একই রকম। তো আমার আচ্ছা, কাছে যেটা ডিম মনে হলো, প্রোডাকশন কি দেশি মুরগির মতোই? জি, জি, ডিম প্রোডাকশন দেশি মুরগির মতো, তবে এটা সংগ্রহ করতে হয় হচ্ছে পার্বত্য অঞ্চল থেকে, বিশেষ করে ও বান্দরবান আচ্ছা, থেকে। আচ্ছা, অ্যাভেলেবল না এদিকে আমাদের না, উত্তরাঞ্চলে না, এদিকে অ্যাভেলেবল না। আসে। আমরা এটা ওইখানে একটা বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি। এখানে যদি আপনার ব্রিডিংটা ঠিক থাকে, বিশেষ করে আপনি যদি ওগুলোকে আলাদা করেই রাখেন, দেশিগুলোর সাথে মিশতে না দিয়ে যদি ক্রস না করেন, তাহলে কিন্তু তার যে জিন, যে টেস্টের জিন, পাশাপাশি তার যে বৈশিষ্ট্যগুলো সব ঠিক থাকে। আলাদা রাখতে পাহাড়ি হবে আর মুরগি, কি। জি, জি, পাহাড়ি মুরগি আপনার একটু লম্বা হয়, পা গুলা বড় হয়, গলাটাও লম্বা হয়। অনেক সময় কিছু আপনার ওই যে গলার লোম থাকে না, গলা ছিলা বলে অনেকে, এই আচ্ছা, আচ্ছা, বৈশিষ্ট্যগুলা পাহাড়ি মুরগির মধ্যে থাকে। পাহাড়ি মুরগি আচ্ছা। নিয়ে আমার বর্তমানেও আ- কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, আমরা তাহলে পাহাড়ি মুরগি নিয়ে আপনার সাথে একদিন একটা ভালো প্রেজেন্টেশন আশা করছি আমাদের দর্শকদের জন্য। আপনি যদি মানে ঘাসের কথা বলছিলেন যে দেশি মুরগিকে ঘাস দেওয়ার কথা, তো সেক্ষেত্রে ঘাস বা লতা পাতা এগুলা আলাদা কোনো সোর্স আছে কিনা যেগুলা চাষাবাদ করে খাওয়ানো যাবে? সবচেয়ে ভালো হয় যদি আমরা আরো পুষ্টি খাওয়াইতে চাই, সেক্ষেত্রে আপনি অবশ্যই হাইড্রোপনিকের কথা চিন্তা করতে পারেন। হাইড্রোপনিক, ছোট ক্ষেত্রে হাইড্রোপনিক তেমন প্রয়োজন নাই, যদি আমরা শুধু গমটা ভিজায় রাখি, ওটা 2-3 দিন পরে যে অঙ্কুরটা আসবে ওটা সহ মুরগি খেলে মুরগির পারফরমেন্স আরো ভালো থাকে। এরকম আচ্ছা, অনেক কিছুই করা যায়, গম, তারপরে হচ্ছে আহ ছোলা, আরো বেশ কিছু আইটেম এভাবে বানানো যায়। মানে আমরা যদি অঙ্কুরিত করে ধানের খাওয়াতে বীজ হবে। অঙ্কুরিত করেছি।
অঙ্কুরিত করে বড় করে খাওয়ানো যায়। পরিমাণ আছে কি? মুরগি কতটুকু পরিমাণ? দেশি মুরগি সাধারণত ৫০ থেকে ৬০-৭০ গ্রাম খায়। খুব বেশি তারা খায় না। তার মধ্যে আপনি ১০ থেকে যদি ১২ গ্রাম দেন, ৪ ভাগের ১ ভাগ, ৪ ভাগের ১ ভাগ বা ৫ ভাগের ১ ভাগ আচ্ছা, আচ্ছা। ঘাস খাওয়ালে হয়। আচ্ছা। তো ঠিক আছে, আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের দর্শকদের জন্য আপনার শেষ দিয়ে আমরা আসলে শেষ করতে চাচ্ছি। দর্শক, একটা কথাই বলবো, দেশি মুরগি আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখার দায়িত্ব আমাদের। আ বিদেশি যে জাতগুলো বাংলাদেশে তার জায়গা দখল করে নিয়েছে, আমরা যদি আমাদের জায়গাটা ধরে না রাখি তাহলে একসময় আমরা দেশি মুরগি হারায় যাব। তো সবাইকে দেশি মুরগি লালন করার জন্য বিশেষ অনুরোধ জানিয়ে এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।